আজও আছি আমি আশিকুর রহমান অপু। আজকে আমরা আরেকটু তরুণ, আমার থেকেও বয়স কম, অনেকটাই কম, এমন তিনজন অতিথি নিয়ে এসেছে। আমি পরিচয় করে দিই। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন মুহিদ হাসান তরিত। তরিত পড়াশোনা করে, একটি বেসরকারি মেডিকেলে পড়াশোনা করে এবং একই সঙ্গে একেবারে ছোট বাচ্চাদের জন্য, শিশুদের জন্য কাজ করে এবং সেটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান তৈরি করেছে শিশুদের জন্য ফাউন্ডেশন, সেটার প্রতিষ্ঠাতা তরিত। তরিত যাকে সাথে নিয়ে এসেছে তাকে আপনারা কেউ পথশিশু বলতে পারেন, কেউ শিল্পী বলতে পারেন। ও ধানমন্ডি, রাজধানীর ধানমন্ডি লেকের পাশে ফুটপাথে ওর বাবা মা ও এবং ছোট একটা ভাই সহ থাকে। ওর নাম রহিদুল ইসলাম রাজীব। ও এবার ওই ফুটপাথে থেকে পড়াশোনা করে জিএসসি পরীক্ষার্থী এবারের, এবং একই সাথে তার গুণ আছে। বাঁশি নিয়ে এসেছে, আমি জানি না বাজিয়ে শোনানোর সময় পাবো কিনা। সে বাঁশি বাজায়, ছবি আঁকে, ছবি তোলে। এবং স্কাইপে আমাদের সঙ্গে যুক্ত আছে সুদূর কুমিল্লা থেকে ইমতিয়াজ আহমেদ মিজান। ও কাজ করে শিশুদের নিয়ে এবং অন্বেষণ নামে একটা প্রতিষ্ঠান, একটা সংগঠনের সহসভাপতি। আমি সবাইকে, তরিত, রাজীব এবং মিজান, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, আমরা অতিথিদের সঙ্গে কথা বলবো শিশুদের নিয়ে, তারা কি কাজ করেন, তাদের গল্প শুনবো। তার আগে আজকে খুব সংক্ষেপে আজকের প্রধান শিরোনামগুলো একটু জেনে নেই প্রতি রাতের মতো। আমি একটু বিডি নিউজে যেতে চাই। বিডি নিউজের প্রথম শিরোনাম সবাই জানেন ইতিমধ্যে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল আর নেই, মাহবুল হক শাকিল ভাইয়ের মৃত্যুর খবর, এটি প্রথম সংবাদ। এরপরে শাকিল ভাইয়ের খবরের পরে আমরা যাচ্ছি খালেদার প্রস্তাব বঙ্গভবনে, রাষ্ট্রপতির উদ্যোগে খুশি বিএনপি। অর্থাৎ নির্বাচন কমিশন নিয়ে বিএনপি চেয়ারপারসনের যে প্রস্তাব, সেটা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছে, রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছে বিএনপি। এরপর খবরগুলো একটু, নিজাম হাজারীর পদ নিয়ে হাইকোর্টে বিভক্ত রায়। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত নিজাম হাজারী পুরো সাজা না খেটেই জেল থেকে বেরিয়েছেন। তার সংসদ সদস্য পদ থাকবে কিনা এই নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছেন। সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মোছার নির্দেশ। স্কুল, কলেজ, রাস্তাগুলোতে স্বাধীনতা বিরোধী শক্তির বা স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের নাম রয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গাইবান্ধা জেলা প্রশাসককে হাইকোর্টে তলব সেই গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনায়। এবং সংসদের যে লুই আইকানের নকশা, সেটার বাক্স বুধবার অর্থাৎ আজই খোলা হতে পারে। এই খবরগুলোর একেবারে এক লাইন করে পড়েই শেষ করতে হচ্ছে। আমি একেবারে চলে যাব মানুষের জন্য ফাউন্ডেশন নিয়ে কাজ করে আমাদের এখানে এসেছে মুহিদ, স্বাগত জানাচ্ছি। তরিতকে স্বাগত জানাচ্ছে। মুহিদ হাসান তরিত একটা বেসরকারি মেডিকেলে পড়া হয় এবং বলা হচ্ছে যে শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি বা প্রতিষ্ঠাতা। কবে প্রতিষ্ঠা করেছেন, আর এই ফাউন্ডেশন কেন, কিভাবে প্রতিষ্ঠা করলেন? এই বয়সে একটা ফাউন্ডেশন চালাচ্ছেন কিভাবে? আমাদের ফাউন্ডেশন আসলে প্রতিষ্ঠা করি 2011 সালে। আমরা তার আগে থেকে 2010 থেকে একটা প্ল্যানিং ছিল। আমি একটু জিজ্ঞেস করি, আপনার এখন বয়স কত? 2010-11 বয়স কত ছিল? এখন বয়স 23 বছর রানিং। তাহলে 2000, প্রায় 17 বছর আর কি। মানে আমি কেবল কলেজে পড়ি। আচ্ছা, সেই সময় থেকে এই ফাউন্ডেশন, শিশুদের জন্য ফাউন্ডেশন কিভাবে হলো? এই গল্পটা বন্ধুদের নিয়ে আসলে প্ল্যানিং ছিল যে শীত বস্ত্র বিতরণ করব। তো আমার বাসার একটু দূরে একটু বস্তি ছিল, টাঙ্গাইল একোয়ার বস্তি, জেলা পরিষদের পেছনে। তো ওদের জন্য আসলে কিছু করার ইচ্ছা ছিল। তো ওদেরকে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে দেখলাম যে ওরা আসলে পড়াশোনা করে না। তো বন্ধুদের নিয়ে প্ল্যানিং করলাম যে ওদের জন্য আমরা কি স্কুল করতে পারি কিনা। প্রথমে আসলে আমরা কোনো সাড়া পাইনি, মানে বস্তির যে বাচ্চারা। তো স্কুলের নাম ঠিক করলাম, নাম হচ্ছে স্বপ্নপুরী স্কুল। তো সেই জায়গা থেকে আমাদের স্বপ্নের একটা যাত্রা শুরু হলো 40 জন দিয়ে। তো সেই স্কুলে এখন 110 জন বাচ্চা আছে টাঙ্গাইলে। সেখানে প্রত্যেক সপ্তাহে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয়। মাসে একটা বড় মানে ভুরি ভোজের আয়োজন করা হয়। কলেজে পড়তে এইসব কাজ শুরু করলেন, বাসার লোকেরা কি বললো যে এই দেওয়ানগিরি বলে শব্দটা, এটা করতে দিল? বাসার থেকে প্রথমে একটু সমস্যা হতো, যে যাদেরকে পড়াতাম ওরা মাঝে মাঝে বাসায় চলে আসতো। ঠিক আছে, ওর ক্ষুধা লাগলে চলে আসতো বা ভাইয়াকে খুঁজতে চলে আসতো। এবং আসলে অনেক বিচার করতে হয়েছে আমাকে নিয়ে, আমার আব্বু আম্মুকে। আত্মীয় স্বজন বলেছে, আব্বুর কলিগরা বলেছে আপনার ছেলে এগুলো কেন করবে, ও এই বাচ্চাদের সাথে কেন মিশবে। এবং আমার ফ্রেন্ড সার্কেলের যে গার্ডিয়ানরা ছিল বা আমার যে জুনিয়র যারা আছে, আমার বিচ্ছু বাহিনী বলি আমি,
তো ওদের বাবা মা আসলে মাঝে মাঝে তিক্ততার একটা শিকার হতো, যে রাস্তায় গেলেও তো জলে ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে, বস্তির ছেলেদের সাথে মেশাচ্ছে। এখন কিভাবে নেয় যখন এই 5, 6, 7 বছর পরে এসে, বা এত 6 বছর পরে এসে যখন শিশুদের জন্য ফাউন্ডেশন কাজ করছে, আপনি অনেকটাই কাজ করছেন ঢাকার বাইরে। আমাদের এখন মোটামুটি 21টা ডিস্ট্রিক্টে আমাদের কন্ট্রাক্ট, তো 21টা ডিস্ট্রিক্টে আমরা কাজ চালাচ্ছি, এবং আমাদের এখন 7টা স্কুল আছে। মূলত কি কাজ 21টা ডিস্ট্রিক্টে? আচ্ছা, আমরা কাজ করছি শিশুদের অধিকারের কথা বলছি। আমরা কিছুদিন আগে একটা মানববন্ধন করেছি শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু হত্যার বিরুদ্ধে, এবং বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো খুব ভালো কাভারেজ দিয়েছে আমাদের। এরপর হচ্ছে আমরা শিশুদের জন্য স্কুলের যে ব্যবস্থাটা করেছি, ওদেরকে স্কুলে পড়াই, এবং কিছু বাচ্চা আছে যারা স্কুলে পড়ে কিন্তু হচ্ছে পড়াশোনার খরচটা জোগাতে পারে না। আচ্ছা, ওরা হচ্ছে আমাদের স্কুলে পড়ে না, কিন্তু অন্য স্কুলে পড়ে, ওদেরকে আমরা শিক্ষা উপকরণগুলো কিনে দিচ্ছি, বা ওদেরকে খাওয়াচ্ছি, বা ওদের সাথে আমরা আনন্দ করছি। কোথা থেকে আসছে, কিভাবে? ফান্ডিংটা হচ্ছে আমাদের প্রায় 500 মেম্বার আছে, যারা আমার মতো আছে, একটা বিশাল গ্রুপ। তো এরা আসলে প্রত্যেকে 100 টাকা করে দেয় মেম্বার, যারা নিজেরাই। এদিকে মাসিক 100 টাকা না? হ্যাঁ, মাসিক 100 টাকা। আর হচ্ছে আমাদের ডোনার যারা আছে, ডোনারের হচ্ছে 500 টাকা থেকে শুরু, তারা যে কোনো অ্যামাউন্ট দিতে পারে, যে কেউ। তো সেখানে আমাদের প্রায় 100 জনের মতো আছে। তো এদের মাধ্যমে চলতেছে। তারপর আসলে আমরা আসলে কখনো এনজিও করব না, এনজিও করার কখনো ইচ্ছাও নাই। আমরা স্বাধীনভাবে কাজ করছি, স্বাধীনভাবে কাজ করব। আর আমরা ওই যে প্রজেক্টটা বললাম, যে যারা স্কুলে পড়ে কিন্তু খরচ চালাতে পারে না, রাস্তায় থাকে, যেমন সেগুনবাগিচে আমাদের 4টা বাচ্চা আছে, তো সেখানে আবার রাজীবকে নিয়ে এসেছেন। রাজীব, হ্যাঁ, রাজীব হচ্ছে ধানমন্ডিতে থাকে। রাজীবকে কিভাবে পেলেন? রাজীবকে পেলাম হচ্ছে ধানমন্ডি 32-এ হচ্ছে রেগুলার যাওয়া হয়, তো দেখলাম যে ওরা আসলে গল্প করে টাকা চায় মানুষের কাছে, এবং আমি যেহেতু মেডিকেলে আছি, দেখলাম যে অনেক স্কিন ডিজিজ আছে ওদের, রাস্তাঘাটে থাকে, একদম অপরিষ্কার থাকে। তো সেই জায়গা থেকে মনে হলো যে ঢাকা একটা কিছু করা উচিত। তো 32 দিয়ে শুরু করলাম। আমার বাসার পাশে সেগুনবাগিচা, সেখানেও বেশ কিছু বাচ্চা আছে। তো 32-এ যাওয়ার পথে রাজীবকে আসলে পাওয়া, রাস্তায় পাওয়া। রাজীবের ছোট ভাই আছে মালিক। রাজীবের গল্প যদি আমাদের বলেন, মানে রাজীব কি অবস্থা দেখলেন, কিভাবে থাকে ও? আচ্ছা, রাজীব আসলে এটা খুব বেদনাদায়ক, যে আমরা হয়তো দিন শেষে বাসায় ফিরে খুব আনন্দে থাকি, বাসায় টিভি দেখি, রুমে ঘুমাই, ও থাকে একদম রাস্তায়, এবং সে পলিথিনটা টানিয়ে রাখে, সকাল হলে পলিথিনটা আবার গুটিয়ে রাখতে হয়, রাত হলে আবার পলিথিন নামে ঘুম। মানে ধানমন্ডিতেই? ধানমন্ডি 32-এর পাশে হচ্ছে একটা পার্ক করা হয়েছে, সে পার্ক পরিত্যক্ত একটা পার্ক আছে, সে পার্কের পাশে রাজীবের বাবা মা, আমি আসার সময় দেখে আসছি, ওকে যখন নিয়ে আসি আমি সাথে করে, ওর বাবা মা ঘুমাচ্ছে। ওর ছোট ভাই হচ্ছে মালিকুল খুব ভালো, ওর ব্যবহার খুব ভালো, ক্লাস 3-তে পড়ে, এবং ও খুব ভালো ছাত্র। আগে পড়াশোনা করতো না, আপনারা ওদেরকে পড়াশোনার দিকে আনলেন? না, ওদের আগ্রহ আগের থেকেই ছিল, ওরা স্কুলে পড়তো, কিন্তু হচ্ছে খরচগুলো চালাতে ওদের খুব সমস্যা হতো। আমি রাজীবের কথা শোনার আগে একটু রাজীবের বাঁশি শুনতে চাই, তারপর কথা শুনবো। রাজীব, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, একটু গল্প শুনি। এই যে ধানমন্ডি লেকের পাশে পলিথিনে থাকা, বাবা মা, ছোট ভাই, হ্যাঁ জি, সেখান থেকে জেএসসি পরীক্ষার্থী, এবার জি, জিনিসটা কি আমাদের দেশে তো খুব কষ্টকর, এটা আজকে একটা টেলিভিশন অনুষ্ঠানে আসা, এই গল্পটা একটু শুনতে চাই, কিভাবে এই সাহস, এই শক্তি কোথা থেকে আসে? কি করে বলতে, পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল ছোটকাল থেকে। তো ছোট থেকে এই যে ধানমন্ডি 5 নম্বর শুরু স্কুল, এখানে পড়ে আসতেছি। তো এইখানে আমাদেরকে পড়াশোনার পাশাপাশি গান, নাচ ইত্যাদি শেখায়। তো এরপরেও মনে করেন যে ওইখানে শেখার পরও বাহিরে নিজে নিজে এই যে বাঁশি টাশি বাজাই, মেলা থেকে বাঁশি বাজানো ছাড়া আরো অনেক গুণ আছে শুনেছি, কিরকম? হ্যাঁ, আমি অবশ্য ছবি আঁকি, গান গাই, তাছাড়া ছবি তুলিও, এরপর তো বাঁশি তো বাজাই। অসাধারণ বলতেই হবে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন কিন্তু টেলিফোনে, যদি আমার এই শিশু শিল্পী রাজীব, কিংবা এই শিশুদের নিয়ে যারা কাজ করছে, সেই তরিত
কিংবা স্কাইপেতে মিজান আছে, তাদের কোনো প্রশ্ন করতে চান কিংবা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চান, আমাদের ফোন নাম্বার 0281892217, আপনারা টেলিফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা একটু অতিথির কাছে যাই, কুমিল্লা থেকে আছে মিজান। মিজান, আপনার কি করা হয়? আমি তো এখানেই এত অভিভূত, আপনার দিকে তাকাতে পারছি না। আমি পড়াশোনা করি, আমি স্টুডেন্ট, পাশাপাশি একটা জব করতেছি। তো আমরা যারা আছি সংগঠনটাতে সবাই স্টুডেন্ট, স্টুডেন্টরা মিলেই মূলত এই কাজটা করতেছি। অন্বেষণ 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 কি করে? আর আপনি আপনার বয়স কত, কি কিসে পড়েন এখন? আমি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবার বিবি ফাইনাল করতেছি। আচ্ছা, মানে অনার্সে পড়া হয়। আচ্ছা, হ্যাঁ, অন্বেষণের কাজ কি, বা আপনার কুমিল্লা থেকে কতটা কি করতে পারেন? আমরা টাঙ্গাইল থেকে উঠে আসা তরিতকে দেখলাম। আচ্ছা, আমরা কুমিল্লা থেকে যেটা করতেছি, আমরা সেই 2013 সাল থেকে কাজটা শুরু করেছি। তো শুরু থেকে যেটা করতাম আমরা, পথশিশু যে বাচ্চাগুলো আছে রাস্তার পাশে সুবিধাবঞ্চিত যে শিশুগুলো ছিল, তো ওদের সাথে কথা বলতাম। তো একটা পর্যায়ে লক্ষ্য করতাম যে ওরা আসলেই খুব মানে একেবারে নাজেহাল অবস্থা। তো আমাদের থেকে আমরা তখন টার্গেট করলাম যে ওদেরকে অ্যাটলিস্ট যে স্বাক্ষর গানহীন যে বিষয়টা, স্বাক্ষর গানটা দেওয়ার জন্য। তো সেই লক্ষ্য থেকে আমরা তাদেরকে একসাথে করে আমাদের কুমিল্লা যে টাউন হল আছে, টাউন হলের পাশে বসে ওদেরকে পড়াতাম। তো আমাদের শুরুটা এইভাবেই। আচ্ছা, আমরা আপনার কাছে আবারও আসবো মিজান। আমরা একটু তরিতের কাছে। তরিত, এখন কাজের পরিধি তো 21টা জেলায়, কি কি করা হয় আমরা শুনেছি, খুব রিসেন্ট কি করা হয়েছে? আমরা রিসেন্টলি হচ্ছে বায়োস্কোপ 1 নামে একটা আলোকচিত্র উৎসব করেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালা গ্যালারিতে। সেখানে বাচ্চাদের তোলা ছবি নিয়ে হচ্ছে আমরা একটা প্রদর্শনী করেছিলাম। সেখানে কি রাজীবকে উপস্থাপন করা গেছে? রাজীব ছিল সেখানে। রাজীব ছিল। আমরা একটু আপনার ফেসবুক থেকে, আমরা একটু তরিতের ফেসবুক থেকে কিছু ছবি দেখব। আমি জানি না স্ক্রিনে দেখানো সম্ভবত আমরা একটু ছবিগুলো দেখাতে চাই। এটা তরিতের ফেসবুক থেকে। প্রয়োজন না একাত্তর সংবাদও হয়েছে বেশ কিছু গণমাধ্যমে, বেশ আইসক্রিম নিয়ে মাঝখানে, সম্ভবত তরিতি তো এটা, জি জি, বেশ পথশিশুদের মাঝখানে নতুন বই, প্লাস্টিকের বই, শৈশবের পড়া, একেবারে ঝালমুড়ির ঠোঙ্গা নিয়ে এই ছবিগুলো, মন ভালো করা ছবি। এই মন ভালো করা ছবিগুলো দেখতে দেখতে একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর কিন্তু আবারও ফিরে আসছে, আমরা কথা বলবো এই পথশিশু বা পথশিল্পী রাজীব কিংবা পথশিশুদের নিয়ে যারা কাজ করেন তরিত, মিজান, তাদের সঙ্গে। রাজীবের বাঁশি শুনছিলাম এই বিরতির ফাঁকে। আমরা হয়তো আরো শোনাতে পারতাম যদি অনুষ্ঠানটা বাঁশি বিষয়ক হতো। এবং রাজীব, একটু শুনবো যে এই যে ছবি আঁকা, ছবি তোলা, এই ধানমন্ডির লেকের পাশে ফুটপাথে থেকে এগুলো কিভাবে সম্ভব হলো? সম্ভব বলতে যে আমরা প্রতিদিন তো অবশ্য বাসার পাশেই তো ধানমন্ডি প্রতিষ্ঠান, আমরা এখানে প্রতিদিন আসলাম আর কি। ভাইয়াদের সাথে পরিচয় হওয়ার পর ভাইয়ারা এখানে প্রতিদিনই আসতো, প্রায় রেগুলারই, হয়তো মাঝে মাঝে একটু গ্যাপ পড়তো, কিন্তু প্রায় সময় আসতো ভাইয়ারা। ওনারা ক্যামেরা ট্যামেরা নিয়ে আসতো, তো ওনাদের ক্যামেরা দিয়ে মনে করেন যে ওই ছবিটা তুলতে আর কি। প্রথম যেদিন ছবি তুলছি তখন খুবই ভালো লাগছে, কারণ বড় একটা ক্যামেরা আর কি, ফার্স্ট টাইম তো সব ক্যামেরা ফার্স্ট ধরছি, তখন নিজের কাছেও খুব একটা ভালো লাগে, একটু আনন্দ লাগে। তো ওই ক্যামেরা দিয়ে ছবি তোলার পর প্রায় সময় ছবি তুলতাম। এরপরে আর কি ওইখান থেকেই খুব একটা ইচ্ছা। এখন কি ইচ্ছা জীবন নিয়ে? আমার এখন হচ্ছে সামনে যে জেসি পরীক্ষা তো দিলাম, এবার রেজাল্ট আসলে 9 গিয়ে ভর্তি হবে। অবশ্য আমার ইচ্ছা হচ্ছে যে আর্টস নিয়ে আমি বিসিএস পরীক্ষাটা দিতে চাচ্ছি। সরকারি চাকরি, সরকারি জীবন। বাবা মা কিভাবে দেখে? বাবা মা কি করে? হ্যাঁ, বাবা মা বলতে, বাবা তো অনেক আগে রিক্সা চালাতো, উনি অ্যাক্সিডেন্টে দুপা ভেঙে ফেলছে, এখন উনি কোনো কাজকর্ম করতে পারে না। মা অন্যের বাসায় কাজ করে যে টাকাটা রোজগার করে, সেটা দিয়ে আমাদের 2টা ভাইয়ের পড়াশোনা অবশ্য খরচ চালাতে ওনার খুব একটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে মনে করেন যে আমাদের যে ভাইয়া, উনি আমাদেরকে খুব একটা হেল্প করে। আমাদের মনে করেন যে বাচ্চাটিকে বড় বড় গাইড টাইড প্রয়োজন হয়, সেগুলি তো হয়তো বা আমরা নিজেরা কিনে নিতে পারি না, সেটার কাছ থেকে আমরা ভাইয়ের কাছ থেকে হেল্প নেই। এরপর অবশ্য মাঝে মধ্যে কোচিং এর বেতনটা দেওয়াও
আমার মায়ের কাছে মা যেহেতু একাই কাজ করে, সেক্ষেত্রে মনে করেন যে মায়ের অনেক কষ্ট হয় আর কি, সেক্ষেত্রে আমরা বড় ভাইয়ের হেল্প নিই। এই পড়াশোনা সাহায্য করা, এটা দেখলাম। আর কি কি করা হয় এই শিশুদের জন্য ফাউন্ডেশন? আর কি কি কাজ করে? আসলে কি সুবিধা বঞ্চিত যদি বলি, সুবিধা বঞ্চিত আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আসলে সুবিধা বঞ্চিত দুই ধরনের শিশু আছে। এক হচ্ছে যারা 4 দেয়ালের ভিতরে বন্দী থাকে, ওরাও কিন্তু সুবিধা বঞ্চিত। ওরা আসলে শিশুতোষ বিনোদন যদি বলি, শিশুতোষ বিনোদন মাধ্যম যদি বলি, সেই জায়গা থেকে আসলে এখন কিছুই নেই, বাংলাদেশের শিশুদের জন্য কিচ্ছু নেই। তো সেই জায়গা থেকে আমরা একটা পত্রিকা বের করি মাসিক, সেটা হচ্ছে শিশু কিশোর বার্তা। সেখানে সব শিশু সাংবাদিকরা কাজ করে, বিভিন্ন স্কুল কলেজ প্রতিনিধি আছে আমাদের। ওরা বিভিন্ন জেলা থেকে নিউজ পাঠায়, আমরা 4000 কপি ছাপাই। আচ্ছা। আর আমাদের একটা নিউজ পোর্টাল আছে skbnews.com। skb আমি মনে হয় একটু দেখাতে পারবো অনলাইনে, skbnews.com। এটাও কি বাচ্চাদের জন্য? এটা যারা কাজ করে সবাই বাচ্চা। আমি একটু এখান থেকে খবর পড়ি, জেনে নেই মানুষের ব্রেনের জন্য ক্ষতিকর 10টি খারাপ অভ্যাস থেকে মুক্তির উপায়। দীর্ঘ 5 বছর পর কথা বলতে পারলো 13 বছরের ফারহানা। টাঙ্গাইলের লৌহজং নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু। আমরা দেখছি ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার ব্রাজিলের ফুটবল ক্লাব। বয়সের ভারকে পরাজিত করলেন নারী মহাকাশচারী। মানে 7 মিশেলি খবর, সব বাচ্চাদের জন্য। এটা চালায় কারা? বাচ্চারা চালায়, এবং স্কুল কলেজ। আমি আপনার সাথে যে এখন কথা বলতেছি, এখন আমার একটা টিম হচ্ছে কাজ করতেছে। ওরা বাসায় বসে বসে কাজ করতেছে, ওরা ফোন দিয়ে কাজ করে, কারণ সবার পিসি নাই। ওরা হচ্ছে নিউজগুলা পড়ে সেটা আবার এডিট করতে হয়। সেটা কতজনের টিম এখন কাজ করে স্কাই নিউজে কিংবা এই যে শিশুদের জন্য ফাউন্ডেশনে? শিশুদের জন্য ফাউন্ডেশনে সারা বাংলাদেশ নিয়ে বলবো না ঢাকা? সারা বাংলাদেশ কিংবা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি মনে হয় টিম, একটা বিশাল টিম, এটা ঢাকার টিম সম্ভবত। হ্যাঁ, এই টিমকে দেখতে পাচ্ছি। আমরা একটু স্কাইপেতে যিনি আছেন তার সাথে কথা বলবো, তার আগে একটা ফোন নেব মিজানের সাথে কথা বলার জন্য। দর্শক, আপনার নামটি বলেন, কোথা থেকে বলছেন, তারপর আপনার মন্তব্য বা প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান সাইমন, কুমিল্লা থেকে বলছিলাম। কুমিল্লা থেকে, জি বলেন। আসলে আমি হচ্ছি সাবেক অন্বেষণের সাবেক যুগ্ম সম্পাদক। আমি অন্বেষণে মানে মিজানের সঙ্গে কাজ করার সাথে কথা বলছিলাম। তো আমি আসলে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। আমরা যখন ফার্স্ট টাইম অন্বেষণ করছিলাম, তখন দেখা যেত কি আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলতো, আসছে অনেক মানব দরদি, অনেক কিছু করবে, এই সেই, এগুলো অনেক রকম বলতো। তো যখন আমি কাজটা করতাম, আমার ওদের বন্ধুদের সাথে যখন থাকতাম তখন আমার খারাপ লাগতো, কিন্তু যখন আমি কাজটা করতাম, হ্যাঁ, আমরা যখন মানে বিভিন্ন পথ শিশুদের নিয়ে কাজ করতাম, তখন একটা মনের মধ্যে একটা তৃপ্তি আসতো, যে এই তৃপ্তিটা আসলে আপনি যখন কাজ করতেন পরিচয় দিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সাবেক কেন, এখন আর এই কাজে নেই কেন? আসলে আমার পড়াশোনার ব্যস্ততার জন্য আসলে ওইরকম ভাবে আর এখন হয় নাই, কিন্তু আমি আবারও আছি, মানে অন্বেষণের সাথে আছি, কিন্তু আগের মতো সময় সুযোগ পেলে হয়তো সময়টা বাড়াবেন। জি, সময়টা বাড়াবো। অনেক ধন্যবাদ। আমি একটু মিজানকে জিজ্ঞেস করব যে এই যে পড়াশোনার মাঝে এত সবকিছু করা, এই কুমিল্লা টাউন হলের সামনে বসে পড়ানো, সেখানে খরচ জোগাড় করা, বাচ্চাদের জোগাড় করা, এটা কিভাবে সম্ভব হয়? এটা আসলে চাইলেই সম্ভব। আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা অনেক সময় বিকেল সময়টা খেলাধুলায়, বিভিন্ন আড্ডায় পাস করি। তো ওই সময়টা শুধু জাস্ট আমরা এখানে ইনভেস্ট করি, সেটাই। মানে আত্মীয় স্বজন, বাবা মা এতে খুব বেশি বিরক্ত হওয়ার কথা? বাট আমরা বাবা মাকে মানে নিতে পারি যে অ্যাটলিস্ট আমরা, নাকি তারা উৎসাহিত দেয় যে হ্যাঁ আমার ছেলে একটা ভালো কাজ করছে? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই উৎসাহিত করে, যে কারণ শহরে দেখা গেছে আমাদের যে মেম্বারগুলো আছে, ফুল মেম্বারগুলো ফেসবুক থেকে ফ্রেন্ড কালেক্ট করা। তো বাবা মা বুঝতে পারে যে শহরে এসে অনেকভাবে খারাপ হয়ে যায়, কিন্তু তারা এখানে একটা ভালো শ্রম দিচ্ছে, এটা অনেক বাবা খুব ভালো পজিটিভ নিচ্ছে। ইভেন অনেক গার্ডিয়ান আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, ওরা এসে দেখে যায়। কি স্বপ্ন মিজানের অন্বেষণ নিয়ে? আমরা এখন কাজ করতেছি কুমিল্লা ভিত্তিক। আমরা চেষ্টা করব যে কুমিল্লা কেন সারা বাংলাদেশে যে পথশিশু বলতে যারা সুবিধাবঞ্চিত শিশু, আমরা প্রত্যেককে অন্তত স্বাস্থ্যগান সম্পন্ন করে তোলা। অর্থাৎ অন্তত রাস্তায় যে শিশুটি থাকবে সে যেন পড়ালেখার দিকে আসে। খুবই ভালো চিন্তা। একটু জিজ্ঞেস করবো যে কতজনের টিম কাজ করে এই শিশুদের জন্য ফাউন্ডেশনে? সারা বাংলাদেশে সব মিলে হচ্ছে প্রায় 500 জনের মতো একটা টিম আছে আমাদের। এরা বিভিন্ন জেলায় আছে, আর ঢাকাতে আছে প্রায় 100 জনের উপরে একটা টিম আছে, এবং এটাই আমার ফ্যামিলি। কি স্বপ্ন দেখেন আমি আপনার ফ্যামিলি নিয়ে, এই ফ্যামিলি নিয়ে কি স্বপ্ন দেখেন?
স্বপ্ন দেখে হচ্ছে আমাদের যারা ভলান্টিয়ার আছে বা যারা কাজ করছি আমরা, আমাদের সবার স্বপ্ন আমরা আগে এস্টাবলিশড হব এই কাজ করতে করতেই। আর সবাই মানে কাউকে যদি কাজের কথা বলি, প্রত্যেকে বলে আসলে একসময় অনেক টাকা হবে, এস্টাবলিশড হবে, তখন করবা। কিন্তু এই মন মানসিকতা যদি পুষে না রাখতে পারি, আমি যদি লালন করতে না পারি, আমার অনেক টাকা হলে আমি এক সময় করব তার থেকে এখনই শুরু করলাম। এখন শুরু আমরা একটা ফোন নিয়ে আবার আসি। দর্শক, আপনার নাম বলে আপনি কি প্রশ্ন করবেন বা কি মন্তব্য করবেন করুন। হ্যালো, জি, আমি স্বাধীন বলছিলাম মতিঝিল, ঢাকা থেকে। জি যে আমার প্রশ্ন হলো যে সে তো এখন কোন রকম রাজনীতি বা একজন ছাত্র সাধারণ, তো সে যদি আরো বড় ছেলেদের নিয়ে কাজ করতে চায় বা আরো বেশি দূর যেতে চায়, সে কি রাজনীতিতে আগ্রহী বা এরকম তার কোনো ইচ্ছা আছে নাকি যে রাজনীতিতে যে সে সেবা করবে বা এরকম শিশুদের নিয়ে কাজ করতে চায়? এখানে তো সে হয়তো অল্প শিশুদের নিয়ে কাজ করতে হবে, সে ওখানে গেলে আরো বেশি ছেলে বা আরো বেশি রাজনীতি না লোকজন করে কি কাজটা করা সম্ভব না? আপনি কি মনে করেন? না না, আমি মনে করি সম্ভব, কিন্তু সে কি আরো বেশি এই কাজটা করতে? আপনি মনে করছেন যে এরকম কাজ ব্যাপ্তিটা বাড়াতে হলে রাজনীতির সাথে যুক্ত হওয়া প্রয়োজন? সে কি, না না, আমি বলতে চাচ্ছি সে কি আগ্রহী নাকি, তার কি এরকম ইচ্ছা আছে নাকি? আমি পুরো অন্য প্রসঙ্গ, আপনি যদি জবাব দিতে চান। না, রাজনীতি আসলে করার কোনো ইচ্ছা নেই, কিন্তু হচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে আমার সমালোচনা করার ইচ্ছা আছে, যে আমি সমালোচনা করব। এখন রাজনীতি যদি হয় দেশের ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য, এটাই তো রাজনীতি, এটাই তো দেশের ভালো বা দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। আমার মনে হয় যে দর্শক আপনার উত্তর বোধহয় পেয়েছেন। রাজনীতি বলতে ঠিক আপনারা কি বোঝেন জানি না, হয়তো এটাই কারো রাজনীতি। কারো রাজনীতি শুধু ভালোটা করে যাওয়া, অন্য কিছু না। তরিত, একটু যেটা শুনছিলাম আপনার কাছে, যে এই যে 500 জন, এবং অনেকেই বলে যে বড় হয়ে যখন অনেক টাকা হবে তখন কাজগুলো করো। তো আপনি কি মনে করেন যে অনেক টাকা হয়ে কাজগুলো করতে গেলে আসলে কি মনটাই পাল্টে যায় বা মনটাই ব্যস্ত হয়ে যায়, তখন আর এই দিকে যাওয়া যায় না? আসলে সময় দেওয়া হয় না। আসলে আমার যে ব্যাচটা নিয়ে আমি কাজ করি, আমার বিচ্ছু বাহিনী নিয়ে, এরা প্রত্যেকেই ওদেরকে এত ভালোবাসে। আপনি যদি একদিন যান ধানমন্ডি 32-এ বা সেগুন বাগিচা। বিচ্ছু বাহিনীর নাম কেন? বিচ্ছু বাহিনীর নাম হচ্ছে অনেকগুলা, এবং এরা হচ্ছে কি পরিমাণ আনন্দ করে আপনি না দেখলে বুঝবেন না। বিচ্ছু বাহিনীর একটা দুটা ছবি আরেকবার দেখাতে চাই স্ক্রিনে। আমার এই ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে বিচ্ছু বাহিনীর ছবি মনে হয় আমি দেখতে পাচ্ছি। এক এক রকম বিচ্ছু এক একটা। হ্যাঁ, তো এই বিচ্ছু বাহিনীর সাথে যে সারাদিন থাকা, তারপরে নিজের পড়ালেখা করা এবং আরো অনেক কিছু, তো সময়টা হয় কিভাবে? সময়টা আসলে খুব বেশিক্ষণ না। যেমন আমরা কিন্তু হচ্ছে ওদের কাছে যাই বিকেল থেকে যাই, হয়তো ক্যাম্পাসে অনেকটা অলস সময় যেটাকে বলি, অলস সময় যেটা। আর আমার মনে হয় না যে এদের সাথে অনেকক্ষণ ভরে মিশতে হবে এমন কোনো কথা নেই। ওদের সাথে আপনি যদি কম টাইম ব্যয় করেন, আমার ওদের যে মেন্টালিটি বা ওদের যে চিন্তা ভাবনা আছে সেগুলো যদি বের করে আনতে পারেন। যেমন আমি রহিদুলের কথা বলতে পারি, ও পড়াশোনার প্রতি এত সিরিয়াস, মানে কল্পনা করার মতো না। তারপর হচ্ছে সেগুনবাগিচায় আমার বাচ্চা আছে কয়েকটা, ওরা হচ্ছে সেগুনবাগিচা হাই স্কুলে পড়ে। আমি একদম প্রাইমারি স্কুল থেকে ওদেরকে হাই স্কুল পর্যন্ত নিয়ে এসেছি। ওরা হচ্ছে লাইটের নিচে পড়তে পারে না, ওরা রাত্রেবেলায় সেগুনবাগিচার মতো একটা এলাকায় ওরা কুপি জ্বালিয়ে পড়ে। তো আমি একটা চশমার দোকানে বলে দিয়েছি আকরাম টাওয়ারের নিচে, সে চশমার দোকানে হচ্ছে ওরা রাত্রেবেলায় পড়ে, যদি কুপি কেনার টাকা না থাকে। আমি যদি ঢাকার বাইরে, মানে এই সামান্য আয়োজনটা করে দেওয়া, এটা করতে হয়তো আপনার একদিন ওই চশমার দোকানে কথা বলতে হয়েছে। আমি একটু মিজানের কাছে শুনবো। মিজান, অনেক ভালো একটা কাজ, কিন্তু অনেক সমস্যাও তো হয়। কিরকম সমস্যা ফেস করেন মূলত? সমস্যাগুলো হয় কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আমরা যখন বাচ্চাদের কাজ করতে গিয়ে, তো আমি নিজে ব্যক্তিগতভাবে যখন বাচ্চাদেরকে পড়াতে গেলাম, তো নিজে দেখলাম যে এই বাচ্চাগুলা, এতটুকু বাচ্চাগুলা, ওরা ইয়াবা থেকে শুরু করে যত ধরনের মাদক দ্রব্য আছে ওরা সবগুলো গ্রহণ করতেছে। তো এই গ্রহণ করে কি, একটা বাচ্চা যখন মাদক নিচ্ছে, তখন আর দুই চারটা ভালো বাচ্চা আছে তাদেরকে ওরা তাদের দলে নিয়ে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের পড়াতে গেলে একটা সমস্যা। আর কিছু সমস্যা হচ্ছে, কিছু গার্ডিয়ান আছে, ওরা আমরা যখন বাচ্চাদেরকে পড়াচ্ছি, ওদেরকে একটা এমনি আগাচ্ছি, ওরা আমাদের এখান থেকে নিয়ে অন্য রাত্রেবেলা আবার রাস্তার পাশে টাকা বজাচ্ছে, ভিক্ষা করার বা কোনো ব্যবসা নামা দেওয়ার। মানে এটা তো এক প্রকার তাহলে যুদ্ধ, অনেক সময় খুব কঠিন হয়ে যায় কাজটা। তো সেই ক্ষেত্রে কঠিন, আমরা বাচ্চাদেরকে আমরা বাছাই করে ফেলি, এখান থেকে বাচ্চা বাদ দিয়ে কম কম করে
যেমন আমাদের শুরুতে অর্থাৎ বাচ্চা পুরো ছিল- লোডটা যেন চাপে পড়ে যেন ভেঙে না যায়, যেন একটু কম করে ভেঙে হলেও না ভালো যায়। কাজটাকে এগিয়ে নেওয়া। আমাদের হাতে সময় খুব কম, অনেক ধন্যবাদ মিজান। যদি সময় পাই আবারও আপনার সাথে কথা বলবো। একটু আপনাকে প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাদের নিয়ে আমরা তো অনেক উৎসব দেখি, একটু রাজীবের কাছ থেকে শুনতে চাই। রাজীব, পয়লা বৈশাখে আমরা দেখি লোক গিজগিজ করে, ঈদের দিন ধানমন্ডি লেক তো ভরে যায়, 21 ফেব্রুয়ারির দিন অনেক রকম আয়োজন থাকে, অনেক তখন মানুষ হয় তোমরা এখানে। কি করো? অবশ্য আমাদের এলাকাতে মহল্লাতে যে সকল মেলা টেলা হয় সেখানে হয়তোবা সবার মতো আমরা করতে পারি না, কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে, মনে করেন যে আমি ছোট ভাই, ওখানে আরো অনেক ছেলেপেলে আছে, সবাই মিলে আমরা আমাদের মতো একটু মজা করি। এই উৎসব কেন্দ্রিক কোনো কিছু করা হয় কিনা? উৎসব কেন্দ্রিক হচ্ছে আমরা হচ্ছে মানে যখন মন চায় তখনই উৎসব করি। ওরা হয়তো গান আচ্ছা, শুনতে আমাদের চায়। উৎসবের জন্য সময় লাগে না, দিন লাগে না। দিন লাগে না, আমরা গিটার নিয়ে আজকে আসার আগে কিন্তু গান বাজনা করে আসছি, মানে বিকালে যখন বসেছিলাম আচ্ছা। তখনও গান বাজনা করেছি, এবং ওদের নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আছে। আমরা তো ওর ছবি তোলা বা ওদের উৎসব দেখতে পাচ্ছি না। ওই বাঁশির একাধিকবার শুনেছি, বাঁশি শুনতে শুনতেই বিদায় নিব। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, এরকম কাজ করার জন্য, এবং অবশ্যই রাজীবকেও ধন্যবাদ যে এই জায়গা থেকে এই লড়াইটা করা। মিজান, আপনাকেও ধন্যবাদ যে লড়াই আপনারা করছেন, পথ শিশুদের ড্রাগ নেওয়া থেকে দূরে রাখছেন, তাদের শিক্ষার দিকে নিয়ে যাচ্ছেন, অনেক কিছু করছেন আপনারা সবাই মিলে। আমি জানি না আপনাদের মতো আরো অনেকেই করছে, তাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমরা এই অনুষ্ঠানে। ইয়াং নাইট চলবে এভাবে নতুন নতুন অতিথি নিয়ে। আজকের মতো বিদায় নেব, তবে রাজীবের বাঁশি শুনতে শুনতে। যে বাঁশি ধানমন্ডির লেকের পানি এবং বাতাসের উপর দিয়ে প্রবাহিত হয়, আজকে আমার স্টুডিওতে সেটা প্রভাবিত হতে থাকুক একেবারে শেষ মুহূর্তে। ভালো থাকুন, সুস্থ থাকুন।